আমরা সবাই কিন্তু ছোটবেলা থেকে একটা জিনিসই শিখে এসেছি, টাকা জমাও, তাই না? একটা সেভিংস অ্যাকাউন্টে যখন ব্যালেন্সটা একটু একটু করে বাড়তে থাকে তখন মনে হয় ওয়াহ, কি একটা শান্তি, একটা নিরাপত্তার অনুভূতি কাজ করে। কিন্তু যদি আমি বলি এই যে নিরাপত্তার অনুভূতি, এটা আসলে একটা মস্ত বড় ভ্রম। কি হবে যদি বলি ব্যাংকে টাকা নিরাপদ রাখার মাধ্যমে আপনি আসলে নিশ্চিত করছেন যে আপনার কষ্টার্জিত সম্পদের শক্তি প্রতিদিন একটু একটু করে কমে যাচ্ছে? কথাটা শুনতে হয়তো একটু ধাক্কা লাগার মতো, কিন্তু সত্যি এটাই। আজকের অর্থনৈতিক খেলার নিয়মটাই এমন যে যারা শুধু টাকা জমিয়ে রাখে তারা আসলে হেরে যায়। চলুন আজ আমরা সেই অদৃশ্য গণিতটাকে উন্মোচন করি যে আমাদের সবার চোখের সামনেই নীরবে আমাদের পকেট খালি করে চলেছে। তো এই পুরো রহস্যের পেছনে আসল খেলোয়াড়টাকে চলুন পরিচয় করিয়ে দেই আমাদের এক অদৃশ্য শত্রুর সাথে। অর্থনীতিবিদরা একে বলেন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। আমি বলি এটা একটা অদৃশ্য কর। মুদ্রাস্ফীতি জিনিসটা কি? খুব সহজ ভাষায় বললে, বাজারে জিনিসের দাম বেড়ে যাওয়া আর আপনার টাকার কেনার ক্ষমতা বা শক্তি কমে যাওয়া। মানে আপনার টাকাটাকে একটা বরফের টুকরোর মতো ভাবতে পারেন। আপনি ওটাকে ফ্রিজে না রেখে বাইরে ফেলে রেখেছেন। ওটা কিন্তু চুপচাপ বসে নেই, ওটা গলছে। আজ আপনার ১০০ টাকা দিয়ে যা কিনতে পারছেন, ঠিক ১ বছর পর ওই একই জিনিস কিনতে আপনার আরও বেশি টাকা লাগবে। টাকার মানটা কমে গেল। চলুন একটা ছোট্ট কিন্তু মারাত্মক হিসাব দেখি। ধরুন আপনার ব্যাংক আপনাকে সেভিংসের ওপর বছরে 0.5% সুদ দিচ্ছে। শুনতে তো ভালোই লাগছে, তাই না? কিন্তু ওই একই সময়ে যদি মুদ্রাস্ফীতি 3% হারে আপনার টাকার শক্তি খেয়ে ফেলে, তাহলে আপনার আসল লাভটা কোথায়? হিসাবটা কিন্তু খুবই সোজা আর নির্মম। আপনার আসল রিটার্ন হলো -2.5%। মানে প্রতি বছর আপনার টাকা বাড়ছে না, বরং 2.5% হারে তার কেনার ক্ষমতা হারিয়ে ফেলছে। এটা কোনো ঝুঁকির বিষয় না, এটা একটা নিশ্চিত লোকসান। তাহলে এই যে আমরা নিরাপত্তার একটা মিথ্যা মোহে ব্যাংকে টাকা ফেলে রাখি, এর আসল দামটা কত দিতে হয় আমাদের? চলুন এই যে ধীরগতির রক্তক্ষরণ, এটাকে একটু লম্বা সময়ের ফ্রেমে দেখি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন আপনার কাছে আজ ১,০০,০০০ টাকা আছে। আপনি খুব সাবধানে টাকাটা ব্যাংকে রেখে দিলেন, ভাবলেন নিরাপদ থাকল। কিন্তু ২০ বছর পর কি হবে? আপনার ব্যাংক স্টেটমেন্টে হয়তো সংখ্যাটা একটু বেড়ে দেখাচ্ছে, কিন্তু ওই টাকার আসল ক্রয় ক্ষমতা, মানে কেনার শক্তি, কমে গিয়ে দাঁড়াবে মাত্র ৫৪,৩৭৯ টাকায়। ভেবে দেখুন একবার, আপনার টাকার প্রায় অর্ধেক মূল্য সময়ের সাথে সাথে বাতাসে মিলিয়ে গেছে। আর এটা কিন্তু শুধু সংখ্যার হিসাব নয়, এর চেয়েও অনেক গভীর। আপনি আসলে শুধু টাকা হারাননি, আপনি হারিয়েছেন জীবনের অনেক সম্ভাবনা। যে প্রায় ৪৬,০০০ টাকার ক্রয় ক্ষমতা হারিয়ে গেল, সেটা হতে পারত আপনার সন্তানের ভালো কোনো শিক্ষার খরচ, পরিবারের সাথে একটা দারুণ ছুটি কাটানোর স্মৃতি, অথবা আপনার অবসরের দিনগুলোতে একটু বাড়তি স্বস্তি। ছোটবেলা থেকে আমাদের মাথায় একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, শেয়ার বাজার মানেই বিরাট ঝুঁকি, আর ব্যাংক হলো নিরাপদ। আচ্ছা, চলুন তো ঝুঁকি শব্দটাকে একটু অন্যভাবে দেখি। ব্যাংকে টাকা রাখলে আপনি নিশ্চিতভাবে আপনার টাকার ক্রয় ক্ষমতা হারাবেন। এটা তো ১০০ ভাগ নিশ্চিত একটা ঝুঁকি। অন্যদিকে হ্যাঁ, বাজারে বিনিয়োগে স্বল্পমেয়াদে ওঠানামা আছে, কিন্তু ঐতিহাসিকভাবে এর দীর্ঘমেয়াদী গতিপথটা কিন্তু উপরের দিকে। তাহলে বলুন তো আসল ঝুঁকিটা কোথায়? এবার এমন একটা উদাহরণ দেব যা হয়তো আপনার চিন্তার মোড়টাই ঘুরিয়ে দেবে। ধরুন দুজন বন্ধু, দুজনেই ঠিক করল প্রতি মাসে ৫০০ টাকা করে আগামী ৩০ বছর ধরে জমাবে। প্রথমজন ধরুন সঞ্চয়কারী, সে টাকাটা ব্যাংকেই রাখল। আর দ্বিতীয়জন বিনিয়োগকারী, সে টাকাটা বিনিয়োগ করল। ৩০ বছর পর কি দাঁড়ালো? সঞ্চয়কারীর অ্যাকাউন্টে জমা হয়েছে ১,৯৪,০০০ টাকা, আর বিনিয়োগকারীর, তার অ্যাকাউন্টে জমা হয়েছে অবিশ্বাস্যভাবে প্রায় ১১,৩০,০০০ টাকা। দুজনেই কিন্তু একই পরিমাণ টাকা জমিয়েছে, পার্থক্যটা শুধু মানসিকতার। এই যে প্রায় ৯,৩৬,০০০ টাকার বিশাল একটা পার্থক্য, এটাই হলো ভয়ের জরিমানা, নিরাপদ থাকার ভুল ধারণার জন্য দেয়া একটা মাশুল। অর্থনীতিতে এটাকে বলে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট, মানে একটা সুযোগ না নেওয়ার জন্য আপনাকে যে মূল্যটা দিতে হলো। প্রশ্ন হল, হিসাবটা যদি এতই পরিষ্কার হয়, তাহলে বেশিরভাগ মানুষ জেনে শুনে এই ভুলটা কেন করে? কারণ এর উত্তরটা অঙ্কের বইতে নেই, আছে আমাদের মনে। এটা একটা গভীর মানসিক বাধা। বিশ্বের অন্যতম সেরা বিনিয়োগকারী রে ডালিওর একটা বিখ্যাত কথা আছে, ক্যাশ ইজ ট্র্যাশ। মানে অলস ফেলে রাখা নগদ টাকা আসলে আবর্জনার শামিল। কেন? কারণ নগদ টাকার কোনো ওঠানামা নেই, তাই দেখে নিরাপদ মনে হয়।
কিন্তু মুদ্রাস্ফীতি প্রতিদিন প্রতি মুহূর্তে নীরবে এর ওপর কর বসিয়ে যায়, এর ভেতরের শক্তিটাকে শুষে নেয়। আসলে পুরো খেলাটা দুটো মানসিকতার। একটা হলো অভাবের মানসিকতা। এই মানসিকতা আমাদের শেখায় টাকা খুব দুর্লভ, এটাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখো, খরচ করো না। ভয় দেখায় একবার হারালে আর পাবে না। আর ঠিক এর বিপরীতে আছে বিকাশের মানসিকতা। এই মানসিকতা বলে টাকা হলো একটা হাতিয়ার, একটা যন্ত্র যা দিয়ে আরও সম্পদ তৈরি করা যায়। মনে রাখবেন, শুধু খরচ বাঁচিয়ে কেউ ধনী হতে পারে না, সম্পদ তৈরি করে ধনী হতে হয়। তাহলে এর সমাধান কি? সব টাকা ব্যাংক থেকে তুলে ফেলতে হবে? না, একদমই না। বরং আমাদের দরকার একটা স্মার্ট গেম প্ল্যান, এমন একটা পরিকল্পনা যা আপনাকে একজন সাধারণ সঞ্চয়কারী থেকে একজন বুদ্ধিমান বিনিয়োগকারীতে পরিণত করবে। নিয়মটা খুবই সহজ। প্রথম ধাপ, আপনার 3 থেকে 6 মাসের জরুরি খরচা চালানোর জন্য যে টাকাটা দরকার সেটা আগে হিসাব করুন। এরপর সেই পরিমাণ টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে জমান। ব্যাস, এটাই আপনার সেভিংসের সর্বোচ্চ সীমা বা ক্যাপ। এর বেশি 1 টাকাও আর সেভিংসে নয়। এরপর যখনই আপনার আয় এই ক্যাপকে ছাড়িয়ে যাবে, সেই অতিরিক্ত টাকাগুলোকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বরখাস্ত করুন আর তাদের নতুন চাকরিতে নিয়োগ দিন, এমন সম্পদে যা আপনার হয়ে কাজ করবে এবং সময়ের সাথে সাথে বেড়ে উঠবে। তাহলে আজকের পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? প্রথমত, এটা মেনে নিতে হবে যে আপনার অলস পড়ে থাকা নগদ টাকা প্রতিনিয়ত তার ক্রয় ক্ষমতা হারাচ্ছে, ওটা ধীরে ধীরে মারা যাচ্ছে। দ্বিতীয়ত, ভয়ের বা অভাবের মানসিকতা থেকে বেরিয়ে এসে বিকাশের মানসিকতা তৈরি করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, সঞ্চয় হলো আপনার সুরক্ষা বর্ম, আপনার এমার্জেন্সি ফান্ডের জন্য, আর বিনিয়োগ হলো সম্পদ তৈরির ইঞ্জিন। দুটোর কাজ সম্পূর্ণ আলাদা এবং এই দুটোকে গুলিয়ে ফেললেই বিপদ। শেষ করার আগে আমি আপনার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একবার নিজেকে জিজ্ঞেস করুন, আপনার টাকা কি আপনার জন্য একজন বিশ্বস্ত কর্মচারীর মতো দিনরাত কাজ করছে, নাকি সিন্ধুকে অলসভাবে বসে থেকে নীরবে তার মূল্য হারানোর অপেক্ষা করছে? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আপনার।